ক্ষমতার অলিন্দে কি তবে এক মহাভূমিকম্পের পূর্বাভাস, নাকি স্রেফ একটা ঝড়ে উপড়ে গেল চারটি মহিরোহ? একদিকে মোদী সরকারের সেই চেনা দাপট, সেই চেনা জলহাওয়া, যা বড় থেকে বড় কেলেঙ্কারিকেও এক লপ্তে ধামাচাপা দিয়ে দেয়। আর অন্যদিকে দেশের 1 নম্বর ইংরেজি দৈনিকের প্রথম পাতায় পরপর দুদিন ধরে জলজল করছে এক বিস্ফোরক শিরোনাম, মন্ত্রীর দপ্তরে এক রাত্রেই মহাসাফাই অভিযান, যাকে বিজেপির চাণক্য শিবিরের সবচেয়ে বিশ্বস্ত ট্রাবল শুটার বলা হয়। সেই হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নাকের ডগা থেকে একদিনে একটা মাত্র অর্ডারে উধাও হয়ে গেলেন 4জন শীর্ষ অফিসার। কেউ হলেন সোজা বরখাস্ত, কাউকে পাঠানো হলো ঠান্ডা ঘরে, যে অফিসারেরা খোদ পিএমওর স্ক্রিনিং পার করে এসেছিলেন, যারা সংঘের ঘরের লোক, মন্ত্রীর 3 দশকের ছায়া সঙ্গী। তাদের এই নজিরবিহীন ঘাট ধাক্কার পেছনে আসল খেলাটা কি? একে শুধু সর্ষের মধ্যেই ভূত, নাকি সেই ভূত আস্ত সর্ষের ক্ষেতটাকেই গিলে খেয়েছে? ক্ষমতার শীর্ষবিন্দু থেকে কোন মহাশক্তির চাবুক নেমে এলো এই 4জন সোনার হরিণের ওপর? আজ কোনো লুকোছাপা নয়, ক্ষমতার অলিন্দে সেই গোপন সিন্ধুকের চাবি খুলবো এই পর্বে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ক্ষমতার অলিন্দে যখন বড় কোনো উলটপালট হয়, তখন এক রহস্যময় নিস্তব্ধতা চারপাশটাকে গ্রাস করে। নরেন্দ্র মোদী সরকারের কাজের ধরনটাই এমন এক দাপট, এমন এক পরিমণ্ডল, যেখানে যত বড় কেলেঙ্কারি বা বিপর্যয় হোক না কেন, তা নিমেষে ধামাচাপা পড়ে যায়। কিন্তু সত্যকে তো আর চিরকাল লুকিয়ে রাখা যায় না। দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পরপর দুদিন তাদের প্রথম পাতায় অত্যন্ত বিস্ফোরক একটি খবর ছেপেছে। প্রথম দিনের হেডলাইনটা ছিল পার্স ইন মিনিস্টার্স অফিস, অর্থাৎ মন্ত্রীর দপ্তরে এক ধাক্কায় বড়সড় সাফাই অভিযান। ওনার প্রাইভেট সেক্রেটারি এবং অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারিদের এক রাত্রে সরিয়ে দেওয়া হয়েছে। কোন মন্ত্রীর কথা বলছি? ভূপেন্দ্র যাদব, হেভিওয়েট নেতা, মোদী মন্ত্রিসভার অন্যতম ক্ষমতাশালী মুখ, অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিজেপির অন্দরে বড় সংকটমোচক হিসেবে পরিচিত তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভূপেন্দ্র যাদব হলেন অমিত শাহের চোখ এবং কান। রাজ্য স্তরের নির্বাচনে দলের হার জিতের ব্লুপ্রিন্ট তৈরি হয় ওনার হাত ধরেই। ইন্ডিয়ান এক্সপ্রেসের দ্বিতীয় দিনের খবরের শিরোনাম দেখুন, ভূপেন্দ্র যাদবের মন্ত্রকে ক্লিন সুইপ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। পর্দার আড়ালে কি এমন ঘটল যে একদিনে ভূপেন্দ্র যাদবের মন্ত্রকে চারজন শীর্ষ অফিসারকে ছেঁটে ফেলতে হলো? ঘটনাটা ঘটেছে গত 3রা জুলাই। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের 4জন গুরুত্বপূর্ণ অফিসারের ওপর একসঙ্গে কোপ পড়েছে। অফিসারদের তালিকাটা একটু দেখুন। প্রথম জন অমর সিং, মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি, ওনাকে তড়িঘড়ি ওনার পুরনো ক্যাডারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় জন শৈলেশ কুমার সিং, অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি, ওনাকেও একইভাবে পুরনো ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে। সাধারণত কেন্দ্রীয় ডেপুটেশন থেকে পুরনো ক্যাডারে ফেরত পাঠানোকে বড় কোনো শাস্তি মনে করা না হলেও এটা এক ধরনের পানিশমেন্টই। কিন্তু বাকি দুজনের ক্ষেত্রে যা ঘটেছে তা এক কথায় নজিরবিহীন এবং চরম অসম্মানজনক। তৃতীয় অফিসার আয়ুষ শরণ, যিনি অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি পদে ছিলেন, ওনার চাকরিটাই সোজাসুজি টার্মিনেট বা বরখাস্ত করা হয়েছে। আর চতুর্থ জন হলেন সিদ্ধার্থ যাদব, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি। দিল্লির ক্ষমতার অলিন্দে কান পাতলে শোনা যায়, এই সিদ্ধার্থ যাদব ছিলেন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের চোখ এবং কান। আরএসএস এর জামানা থেকে ওনারা একসঙ্গে কাজ করছেন। মন্ত্রীর অন্ধ অনুগত এবং অত্যন্ত বিশ্বস্ত। এই বেনজির সাফাই অভিযানের পেছনে আসল খেলাটা কি? ক্ষমতার শীর্ষ বসে থাকা কোনো মহাশক্তি এই নির্দেশ দিল? গল্পটা এখানেই আরো রহস্যময় হয়ে উঠছে। যে সিদ্ধার্থ যাদবের কথা বলছি, তিনি কিন্তু সাধারণ কোনো পিএ ছিলেন না। দিল্লির ক্ষমতার অলিন্দে তার দাপট ছিল দেখার মতন। বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী সবার সঙ্গে কোঅর্ডিনেশনের কাজটা এক হাতে সামলাতেন এই সিদ্ধার্থ। আর 3রা জুলাইয়ের এক অর্ডারে ওনাকেও স্রেফ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। হিসেবটা মেলান। মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দপ্তরের 4জন স্তম্ভের মধ্যে 2জনকে, অর্থাৎ অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি আয়ুষ শরণ এবং অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি সিদ্ধার্থ যাদবকে সোজাসুজি স্যাক করা হয়েছে। আর বাকি 2জন অমর সিং এবং শৈলেশ কুমার সিংকে আমলাতান্ত্রিক ভাষায় গ্যারেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে পুরনো ক্যাডারে ফেরত পাঠিয়ে ঠান্ডা ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। ফাইলে কোনো কারণ দর্শানো হয়নি, খবরের কাগজেও কোনো সূত্র মেলেনি, এমনকি স্বয়ং মন্ত্রী ভূপেন্দ্র যাদবও মুখে কুলু পেটেছেন। তবে রাজনীতিতে যখনই এমন রহস্যময় নিস্তব্ধতা তৈরি হয়,
বিরোধী শিবির তখন আসরে নামবেই। কংগ্রেস এই সুযোগ হাতছাড়া করেনি। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ সরাসরি খোঁচা দিয়ে বলেছেন, মোদী সরকারের কিভাবে পোস্টিং হয় তা সবার জানা। আগুন না লাগলে কি আর ধোঁয়া ওড়ে? দেশের নামী আইনজীবী তথা কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি আরো এক ধাপ এগিয়ে বলেছেন, রাতারাতি যখন একটা গোটা মন্ত্রক সাফ হয়ে যায়, তার মানে ভেতরে একটা মস্ত বড় গল্প আছে। দ্য স্টোরি হ্যাজ টু বি টোল্ড। দেশের মানুষকে জবাব দিতে হবে পর্দার আড়ালে ঠিক কি গোলমাল হয়েছে। কংগ্রেস সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ হয়তো করেনি, তবে মৌচাকে ঢিলটা মেরে দিয়েছে। আর ইশারাটা স্পষ্ট, এ শুধু সরষের মধ্যেই ভূত নয়, ভূত পুরো সরষের ক্ষেতটাকেই গিলে খেয়েছে। এখানেই শেষ নয়, একটু প্রেক্ষাপটটা বুঝুন। এই সরকারের বিরুদ্ধে ইদানিং একের পর এক অস্বস্তিকর বিষয় সামনে আসছে। যেমন ধরুন, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভাগীরথ চৌধুরী, ওনার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের মন্ত্রক থেকেই নিজের জন্য 99 লক্ষ টাকার সরকারি সাবসিডি পকেটে ভরেছেন। আইনত হয়তো অপরাধ নয়, কিন্তু একেই বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবারের বিরুদ্ধে বড়সড় জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ওদিকে রাম মন্দিরে ভক্তদের প্রণামী চুরি, ভগবানের চরণে ভক্তদের দান করা সোনা দানা, বদ্রীনাথে ভক্তদের প্রণামী চুরি, তোলপাড় তো চলছেই। যে সরকার এতদিন দাবি করত যে তাদের গায়ে দুর্নীতির কোনো দাগ নেই, সেখানে আজ বড় বড় প্রশ্নচিহ্ন খাড়া হচ্ছে। আমি বলছি না যে ভূপেন্দ্র যাদবের দপ্তরের এই ঘটনায় কোনো আর্থিক দুর্নীতি হয়েছে, কিন্তু কোনো কারণ না দেখিয়ে যখন একদিনে দুজনকে চাকরি থেকে বরখাস্ত আর দুজনকে সরিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে ফাটলটা অনেক গভীরে। ভূপেন্দ্র যাদবের একটা মস্ত বড় গুণ আছে, আরএসএস বা বিজেপির সংগঠনে তাকে অত্যন্ত নির্ভরযোগ্য এবং গোপনীয়তা বজায় রাখার ওস্তাদ মনে করা হয়। রাজনীতিতে সাধারণত কাজের চেয়ে বাজনা অনেক জোরে বাজে, কিন্তু ভূপেন্দ্র যাদব তার উল্টো। তিনি নিঃশব্দে কোনো হইচই না করে মোদী সাহের দেওয়া অ্যাসাইনমেন্ট সফল করেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের কথাই ধরুন, পর্দার আড়ালে বিজেপির রণকৌশল সাজানোর মূল দায়িত্ব ছিল ওনার কাঁধেই, কিন্তু ভোটের আগেও ওনাকে খুব একটা মিডিয়ার সামনে দেখা যায়নি, আর ফলের পরেও তিনি লাইমলাইটে আসেননি। 2022 বা 2024-এর উত্তরপ্রদেশ নির্বাচন, সব জায়গাতেই ওনার ভূমিকা ছিল এই রকমের নিঃশব্দ ট্রাবল শুটারের। ক্ষমতার অলিন্দে কান পাতলে দুটো সুনির্দিষ্ট খবরের খোঁজ মিলছে। এক, খনি বা মাইনিং সংক্রান্ত কোনো বড় ডিল, এবং দুই, পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কোনো বড়সড় আর্থিক লেনদেন। আর তাতেই নাকি রেগে লাল হয়ে গেছে সাউথ ব্লক। এখন প্রশ্ন হলো, এই শাস্তির আঁচ কি শেষ পর্যন্ত মন্ত্রী ভূপেন্দ্র যাদব পর্যন্ত পৌঁছবে? তিনি নিজে দুর্নীতিতে যুক্ত না থাকলেও ওনার নাকের ডগায় বসে ওনারই চোখ এবং কান হিসেবে পরিচিত অফিসারেরা কি করছিলেন, সেই দায় কি ওনার উপর বর্তাবে না? মোদী সরকারের জামানায় এমন মধ্যরাত্রে ঘাট ধাক্কা দেওয়ার ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগেও অনেক হেভিওয়েট মন্ত্রীর ডানা ছাড়তে ওনাদের ঘনিষ্ঠ অফিসারদেরই ভাবেই রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমওর দিকে তাকান, একসময় হিরেন যোশী ছিলেন দিল্লির সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের একজন। বলা হতো দেশের বড় বড় নিউজ চ্যানেলের কর্তারা হিরেন যোশীর এক ইশারায় উঠতেন আর বসতেন। সেই হিরেন যোশীকেও একদিন হঠাৎ নিঃশব্দে পিএমও থেকে বিদায় করে দেওয়া হলো। একইভাবে পীযূষ গোয়েলের দপ্তরের অফিসারকে সরানো হয়েছে। কোপ পড়েছে অর্থ মন্ত্রক থেকে শুরু করে বিদেশ মন্ত্রকের শীর্ষ অফিসারদের উপরেও। নিয়মটা এক, অ্যাকশন কি নেওয়া হলো তা সবাই দেখতে পাবে, কিন্তু কেন নেওয়া হলো তার ফাইল চিরকাল বন্দী থাকবে গোপন সিন্ধুকে। তবে এবার জল অনেক দূর গড়িয়েছে। দেশের 1 নম্বর ইংরেজি দৈনিক যখন পর পর দুদিন ফ্রন্ট পেজে এই ইনভেস্টিগেটিভ রিপোর্ট ছাপে, আর কংগ্রেস যখন ক্লিন সুইপের খোঁচা দিয়ে কোমর বেঁধে মাঠে নামে, তখন বুঝতে হবে ধোঁয়া যখন বেরিয়েছে ভেতরে একটা আগুন লেগেছেই। দিল্লির ক্ষমতার অলিন্দে কার্যর কতখানি তা নিয়ে কত গল্পই না ঘোরে। প্রবীণ সাংবাদিক রাজদীপ সরদেশাই তার একটি বইতে লিখেছিলেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পর ভারতের তৃতীয় সবচেয়ে ক্ষমতাশালী মানুষটি ছিলেন এই হিরেন যোশী। আবার অনেকেই মনে করেন হিরেন যোশী অত্যন্ত ক্ষমতাশালী হলেও তার পরিধি মূলত মিডিয়া এবং কমিউনিকেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওদিকে পিএমওতে অজিত ডোভাল কিংবা পিকে মিশ্রের মতন ব্যক্তিত্বরাও সমপরিমাণ বা তার চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন। কিন্তু আসল সত্যিটা হলো, ক্ষমতা যতই থাকুক এই সিস্টেমে কারোরই কোনো চিরস্থায়ী গ্যারান্টি নেই। এখন প্রশ্ন হচ্ছে, মোদী সরকারের এই পোস্টিং এবং ছাঁটাইয়ের আসল কলকাঠিটা নড়ে কিভাবে?
কাঠামোটা বুঝতে গেলে আমাদের একটু 2014 সালের আগের আর পরের ব্যবধানটা দেখতে হবে। মনমোহন সিং এর জামানায় নিয়মটা ছিল সোজা। মন্ত্রীরা তাদের পছন্দ মতন আইএএস বা আইআরএস অফিসারদের নিজেদের ব্যক্তিগত সচিব হিসেবে বেছে নিতেন। অনেক সময় নিজেদের রাজ্য থেকেও অফিসার নিয়ে আসছেন। পিএমও কে শুধু একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হতো, কিন্তু 2014 সালের পর মোদী সরকার এসে পুরো খোল নলচে বদলে দিলেন। এখন কোনো মন্ত্রী চাইলেই তার নিজের পছন্দের অফিসারকে পিএ বা পিএস বানাতে পারে না। প্রতিটা পোস্টিং ফাইল যায় খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখান থেকে সবুজ সংকেত মিললে তবেই নিয়োগ হয়। মনে করে দেখুন, এই সরকারের শুরুর দিনগুলোতে খোদ রাজনাথ সিং তার পছন্দের একজন অফিসারকে পিএস করতে চেয়েছিলেন, কিন্তু পিএমও থেকে মেলেনি ক্লিয়ারেন্স। বাধ্য হয়ে তাকে অন্য অফিসার রাখতে হয়েছিল। আর এপিএস অতিরিক্ত ব্যক্তিগত সচিবদের ক্ষেত্রে গল্পটা আরো আকর্ষণীয়। এরা সাধারণত সরকারি আমলাতন্ত্র থেকে আসেন না। এরা হলেন মন্ত্রীদের রাজনৈতিক ছায়াসঙ্গী, যারা বছরের পর বছর মন্ত্রীর সঙ্গে কাজ করছেন। কিন্তু মোদী জামানায় এই ধরনের পদে নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবুজ সংকেত বাধ্যতামূলক। সংঘের স্ক্রিনিং এর পর তবেই মন্ত্রীর বিশ্বস্তরা এই চেয়ারে বসার ছাড়পত্র পান। এবার ভাবুন ভূপেন্দ্র যাদবের দপ্তরের সমীকরণটা। যে চারজনকে এক ঝটকায় সরিয়ে দেওয়া হলো, তারা কিন্তু কোনো আকাশ থেকে পড়া লোক ছিলেন না। সরকারি 2 অফিসারের নিয়োগ হয়েছিল পিএমওর শিলমোহর দিয়ে। আর বাকিদের মধ্যে সিদ্ধার্থ যাদব তো প্রায় 30 বছর ধরে ভূপেন্দ্র যাদবের ছায়ার মতন সঙ্গে ছিলেন। সংঘের অন্দরেও ওনার ভালো যোগাযোগ ছিল। যে অফিসারেরা খোদ সংঘের গুডবুকে ছিলেন, পিএমও স্ক্রিনিং পার করে এসেছিলেন, তাদের 4 জনকে একসঙ্গে উপড়ে ফেলা সাধারণ কোনো ঘটনা হতেই পারে না। এটা অত্যন্ত গুরুতর এক প্রশাসনিক সার্জারি। তবে একটা কথা এখানে খুব স্পষ্ট করে নেওয়া দরকার, মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ব্যক্তিগত সততা নিয়ে এখনো পর্যন্ত কোনো মহলেই, এমনকি পাবলিক ডোমেইনেও কোনো প্রশ্ন ওঠেনি। দিল্লির প্রবীণ সাংবাদিকদের সূত্রে জানতে পারছি, যারা ওনার সঙ্গে কলেজ জীবনে পড়াশোনা করেছেন, তারাও এক বাক্যে বলেন, ভূপেন্দ্র যাদব আর যাই হন, আর্থিক দুর্নীতির লোক নন। তিনি অত্যন্ত মার্জিত এবং সচ্ছল পরিবারের মানুষ। তাহলে গলতটা কোথায় হলো? এখানে একটা সম্ভাবনা জোরালো হচ্ছে, এই 4 অফিসার মন্ত্রীকে অন্ধকারে রেখে নিজেরা কোনো বড়সড় চক্র চালাচ্ছিলেন, যা ভূপেন্দ্র যাদব জানতে পারা মাত্রই নিজেই ছেটে সাফ করেছেন। কারণ যাই হোক, এত বড় মাপের অ্যাকশন বিজেপি এবং সরকারের শীর্ষ নেতৃত্বের 100% সম্মতি এবং সবুজ সংকেত ছাড়া সম্ভবই ছিল না। মনে রাখবেন, পরিবেশ মন্ত্রক কিন্তু সাধারণ কোনো দপ্তর নয়। দেশের সমস্ত বড় শিল্পপতি, কর্পোরেট বা খনি প্রকল্পের ছাড়পত্র সব ফাইল এই টেবিল দিয়েই পাশ হয়। ইউপিএ জামানার শেষ দিকে জয়ন্তী নটরাজন এই বন এবং পরিবেশ মন্ত্রী ছিলেন। 2014 লোকসভা নির্বাচনের আগে প্রচারে নরেন্দ্র মোদী বলেছিলেন, আমরা আয়কর শুনেছি, বিক্রয় কর শুনেছি, কিন্তু এই প্রথম শুনলাম পরিবেশ মন্ত্রকের ফাইল পাশ করাতে গেলে একটা বিশেষ ট্যাক্স দিতে হয়, যার নাম জয়ন্তী ট্যাক্স। এই ট্যাক্স না দিলে দিল্লির পরিবেশ মন্ত্রকে কোনো ফাইল নড়ে না। নরেন্দ্র মোদী সেই অতি সংবেদনশীল মন্ত্রকের চাবি ভূপেন্দ্র যাদবের মতন বিশ্বস্ত মানুষের হাতে দিয়েছিলেন একটা ভরসা থেকেই। কিন্তু এখন পর্দার আড়ালের এই খেলায় কে ওনাদের দিয়ে এই কাজ করাচ্ছিল? স্বভাবতই বিরোধীদের হাতে এখন মস্ত বড় অস্ত্র। হিরেন যোশীর বিদায়ের পর কংগ্রেসের পবন খেরা যেভাবে কোমর বেঁধে প্রেস কনফারেন্স আর টুইটের বন্যা বইয়ে দিয়েছিলেন, এই 4 অফিসারের ক্ষেত্রেও তারা সেই একই রণকৌশল নিচ্ছে। মোদী সরকারের কাজের ধরনটাই এমন, অ্যাকশন হবে নিঃশব্দে আর কারণ ঢাকা থাকবে রহস্যের চাদরে। মনে করে দেখুন, একসময়ের হেভিওয়েট মন্ত্রী প্রকাশ জাভড়েকর আজ কোথায়? কেন ওনার মন্ত্রক কেড়ে নেওয়া হয়েছিল কেউ জানে? রবিশঙ্কর প্রসাদের মতন ঝানু আইনজীবী এবং সুবক্তা, যিনি আজও টিভির পর্দায় সরকারের হয়ে গলা ফাটান, রাম মন্দিরের আইনি লড়াই লড়ছেন, তিনি আজ মন্ত্রিসভার কোন কোনায়? কেউ উত্তর জানে না। তাহলে কি এবার কোপ পড়বে খোদ ভূপেন্দ্র যাদবের ওপর, কিংবা নিট পরীক্ষা নিয়ে বিতর্কে জেরবার ধর্মেন্দ্র প্রধানের ওপর? দিল্লির রাজনীতির সমীকরণ যারা বোঝেন, তারা কিন্তু অন্য কথা বলছেন। গত 12 বছরের মোদী জামানার ট্রেন্ড বলছে, ভূপেন্দ্র যাদব বা ধর্মেন্দ্র প্রধানের গদিতে কোনো আঁচ লাগবে না। ওনারা মন্ত্রিসভায় যেখানে আছেন সেখানেই থাকবেন। কেন জানেন? কারণ বিতর্কটা ওনাদের মন্ত্রক নিয়ে নয়, বিতর্কটা ওনাদের মাথার উপর থাকা সেই ছাতাটিকে নিয়ে, যার জোরে ওনারা দিল্লিতে এত ক্ষমতাশালী। তিনি হলেন এই সরকারের নাম্বার 2। অনেকে তো আরো এক ধাপে গিয়ে বলছেন, বর্তমানের পুরো ক্ষমতার লড়াইটাই নাকি চলছে নাম্বার 2 কে কিভাবে নাম্বার 1 বানানো যায় সেই লক্ষ্যে। আজ সাংসদের কার পাল্লা ভারী,
কে স্বরাষ্ট্রমন্ত্রী শিবিরের লোক, এই সমস্ত গুটি সাজানো হচ্ছে 2029-এর এক সুদূর প্রসারী রাজনৈতিক পট পরিবর্তনের কথা মাথায় রেখে। তবে একটা বিষয় পরিষ্কার, প্রকাশ জাভড়েকর বা রবিশঙ্কর প্রসাদের জামানা আর ভূপেন্দ্র যাদব বা ধর্মেন্দ্র প্রধানদের দুনিয়া দুটো সম্পূর্ণ আলাদা। ভূপেন্দ্র আর ধর্মেন্দ্রর উপর হাত দেওয়া মানে সরাসরি নাম্বার 2 এর সাম্রাজ্যে আঘাত করা। আর এই মুহূর্তে নাম্বার 1 এবং নাম্বার 2 এর সমীকরণ এতটাই মজবুত যে অফিসার স্তরে যত বড়ই কেলেঙ্কারি হোক না কেন, মন্ত্রীদের রক্ষা কবচ ভাঙা অসম্ভব। এখন দেখার, ক্ষমতার অলিন্দের এই মহা সার্জারির আসল লক্ষ্য কি শুধুই দুর্নীতি দমন, নাকি আরো সুদূর প্রসারী কোনো রাজনৈতিক দাবার চাল, যেখানে আগামী দিনে নাম্বার 2 কে নাম্বার 1 করার এক নিঃশব্দ ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। তবে একটা কথা গজদন্ত মিনারে বসে থাকা শাসকেরাও যেন ভুলে না যান, ইতিহাস কিন্তু বড় নির্মম। সত্যকে ক্ষমতার দাপটে যত জোরে চেপে ধরার চেষ্টা করবেন, সে কিন্তু ততটাই তীব্র বেগে বিস্ফোরণ ঘটিয়ে একদিন বাইরে আসবেই। আজ সর্ষের ভেতরের যে ভূতকে আড়াল করার চেষ্টা চলছে, কাল সেই ভূত গোটা ক্ষেতটাকে শ্মশান বানিয়ে ছাড়বে না তো? জবাবটা এখনো সময়ের গর্ভেই লুকিয়ে রয়েছে। তবে সামনে আসতে কতক্ষণ, তাই চোখ কান খোলা রাখুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।